সব জায়গায় বাপের মুক্তি দিয়ে বাপকে মহামানব বানানোর চেষ্টা করেছে। এবং বাপ যখন প্রধানমন্ত্রী ছিল বা সরকার প্রধান ছিল, তার ভাই শেখ কামালের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ডাকাতির অভিযোগ ছিল। কথাটা সত্য না মিথ্যা? প্রবীণ লোকরা জানে, বাচ্চা তোমরা জানো না, এটা সত্য ঘটনা। আবার ঠিক তেমনি এই সরকার ক্ষমতা আসার পর হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীনই তার ছেলে জয় বাবার নামে অভিযোগ হলো তিনি আইসিটি এক্সপার্ট। বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভের টাকা, সেখানে হাজার হাজার কোটি টাকা এখান থেকে তারা কীভাবে যেন পাচার করলো। তো নিজেই তো বলতো যে শেখ মুজিবের মেয়ে পালায় না, তাহলে যে পালাইছে তাহলে মুজিবের মেয়ে না? তো যে পালায় আছে ওখানে আছে, তাহলে মোদিকে জিজ্ঞেস করতে হবে যে এটা কার মেয়ে, ওকে জিজ্ঞেস করতো কার মেয়ে। এই যে আজকে সে এতিম হিসাবে, পরিচয়হীন হিসাবে সেখানে আছে, তা আমাদের জন্য আবার ওই পরিণতি ভোগ করতে না হয়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য মিরপুর ভেড়ামারা থেকে বারবার নির্বাচিত সাবেক বিএনপির অন্যতম সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম ঈদ পরবর্তী মতবিনিময় সভা করেছেন। বুধবার তার নির্বাচিত এলাকার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে পথসভা করে। এ সময় তিনি ইলিয়াস আলীকে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে তার লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে। এই এতদিন পর এটা জানতে পারলাম। যখন আয়নাঘর আবিষ্কার হলো, আমরা ভেবেছিলাম হয়তো আয়নাঘর থেকে গোলাম আজমের সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আজমি উদ্ধার হলো, ওই যে ব্যারিস্টার আরমান উদ্ধার হলো, অনেকেই উদ্ধার হলো। ভাবলাম বিএনপি নেতারাও হয়তো উদ্ধার হবে, কিন্তু আমাদের ইলিয়াস আলী সহ আমাদের আর যে সমস্ত হাজার হাজার নেতাকর্মী গুম হয়ে গেছিল, তাদেরকে আমরা আর জীবিত বা তাদের লাশ এখনো পর্যন্ত আমরা পাইনি। হাসিনার আমলে এই ধরনের হাজারো হাজার ঘটনা ঘটেছে। কত যে অসংখ্য মানুষকে ধরে নিয়ে গিয়ে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে, তাকে আল্লাহ তাআলাই বলতে পারেন। যে স্বৈর শাসন চলেছে, যে অত্যাচার নির্যাতন চলেছে, এই অত্যাচার নির্যাতন ফেরাউন নমরুদের অত্যাচারকে হার মানায়। তাই মানুষ দীর্ঘশ্বাস ফেলে মহান আল্লাহ তাআলার কাছে বিচার চেয়েছে, আল্লাহ এই ফেরাউনের শাসন থেকে, এই নমরুদের দুঃশাসন থেকে আমাদেরকে রক্ষা করো, মুক্তি দাও। আল্লাহ তাআলা সেই কথা শুনেছেন। পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে আমরা বিভিন্ন সময় আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন করেছি। মনে আছে আপনাদের? 12, 13, 14, 15 সালে হাজার হাজার মানুষ নিয়ে মিরপুর, ভেড়ামারা, কুষ্টিয়ার রাজপথে আমরা অবস্থান ধর্মঘট করছি। আপনাদের কি মনে আছে? সেভাবে আপনারা অনেকে অংশগ্রহণ করেছেন। মনে আছে ওই যে কাতলামারি রোডে বা মিরপুর নওপাড়া রোডে হাজারো মহিলা নিয়ে ঝাড়ু মিছিল হয়েছে? মনে আছে আপনাদের সে কথা? প্রথম পর্যায়ে জামাত ইসলামী আমাদের সাথে ছিল। 15 সালের পর থেকে অবশ্য কৌশলগত কারণে যখন জামাত ইসলামী নেতাদের বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যখন বিচার শুরু হলো, তারা কোনো একটা কৌশলগত কারণে হাসিনা বিরোধী আন্দোলন থেকে তারা বিরত থাকে। এককভাবে বিএনপিকে দীর্ঘদিন যাবৎ এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হয়। সর্বশেষ 2028 সালের 28 অক্টোবর যে নয়াপল্টনে প্রায় 6 লক্ষ মানুষ আমরা সেখানে অবস্থান করছিলাম। আমাদের উপরে পরিকল্পিতভাবে সেদিন হারুন এবং বিপ্লব বাহিনী যে আক্রমণ করেছিল, সাউন্ড গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড, 303 রাইফেলের গুলি, AK-47 গুলি করে আমাদের সেই সমাবেশটাকে সেদিন ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আমরা আন্দোলনে ছিলাম। পরের দিনও প্রতিবাদ কর্মসূচিতে আমাদের দায়িত্ব ছিল আমাদের শনি রাখড়া বা সাদাবাদ যাত্রাবাড়িতে। সেখানেও আমাদের উপরে সারাদিন ব্যাপী গুলি বর্ষণ করা হয়েছিল। তো তারপরে
আমরা আন্দোলনে সবসময় ছিলাম। সেই ধারাবাহিকতায় ছাত্র সমাজ তাদের চাকরি পাওয়ার জন্য শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা যে মুক্তিযোদ্ধা কোটা নির্ধারণ করে দিয়েছিলেন, 18 সালে আন্দোলনে বিপি নুরের দল তারা এই কোটা বিরোধী আন্দোলন করে সফল হয়েছিল। হাসিনা কোটা বাতিল করেছিল। পরবর্তীকালে আবার হাসিনা, এটা বন্ধ করো তো, আবার হাসিনা কোটা ব্যবস্থা বহাল করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই কোটা বাতিলের আন্দোলন করে। প্রথমে ছিল কোটা বাতিলের আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন। যে কোটার যে বৈষম্য, সমাজের যে বৈষম্য, এই বৈষম্য বিরোধী আন্দোলন তারা শুরু করে। সেই সময় যেহেতু দীর্ঘদিন যাবৎ আমার আপনার সন্তান অথবা আমার আপনার ভাই, আমার আপনার আত্মীয় কেউ না কেউ এই সরকারের হাতে নির্মমভাবে নিহত হয়েছে, সেই কারণে প্রত্যেকের মনে জ্বালা। আমার আপনার সন্তান বা আমার আপনার ভাই কেউ না কেউ জেলে পচে মরছে, এই জন্য এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ দিনের পর দিন বাড়তেই থাকে। আর এই সরকার ব্যবসায়ীদের সাথে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে যায়। মানুষের বাঁচার মতো ন্যূনতম অধিকারও মানুষ হারিয়ে ফেলে। তাই মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং এই ছাত্র সমাজের আন্দোলনকে তারা একটা আশার আলো দেখে এবং দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই আন্দোলনে যখন সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে, তখন শেখ হাসিনার নির্দেশে পুলিশ, র্যাব, বিজিবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্র জনতার উপর ব্যাপক হারে গুলিবর্ষণ করেছে। সেই জুলাই আগস্টের আন্দোলনে 2000-এর বেশি মানুষ সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশে, হাসিনার নির্দেশে তাদের গুলিতে নিহত হয়। যদিও আজও পর্যন্ত এই সরকার ওই আন্দোলনের ফসল হলেও তারা এই যত মানুষ নিহত হয়েছে এই হাসিনার গুলিতে, তাদের তালিকা এখনও পর্যন্ত করা সম্ভব হয়নি। 20 থেকে 30,000 মানুষ পঙ্গু হয়ে গেছে। কারোর হাত কেটে ফেলানো হয়েছে, কারোর পা কেটে ফেলানো হয়েছে, কারোর দুটা চক্ষুই নষ্ট হয়ে গেছে। এইরকম 30,000 মানুষ, তাদেরও তালিকা করে তাদেরও পুনর্বাসন করা হয়নি। যারা শাহাদত বরণ করেছেন তাদেরও পরিবারের পুনর্বাসন হয়নি, তাদের পরিবার পরিজনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। অর্থাৎ এই সরকার মুখে যাই বলুক না করো, সংস্কার করার কথা বলুক আর জনকল্যাণের কথা বলুক, যাদের মাধ্যমে ওই সরকারের পতন হয়ে এরা ক্ষমতায় এসছে, তাদের পর দায়িত্ব, তার ন্যস্ত দায়িত্বই যথাযথ পালন করতে পারেনি। কাজে যত কথাই বলুক, এদেরকে খুব বেশি তাদের উপর আশা করা, আস্থা রাখা, বিশ্বাস করার কোনো সঙ্গত কারণ নেই। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। অতএব এই সমস্ত মিথ্যা, যেমন শেখ সাহেব 70 সালে নির্বাচনের সময়, তোমরা বাচ্চা ছেলে যারা তারা জানো না, 2-1 মুরব্বী মানুষ থাকলে তারা জানে, 70 সালে নির্বাচনে আমরা সেই সময় নিজেরাই ইলেকশন করেছি। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে 4 আনাসের চাল, 8 আনাসের চিনি, তখন শের ছিল, হ্যাঁ, 8 আনাসের সরিষার তেল, এই যে সস্তা চাল, ডাল, তেল, লবণ সব কিছু তার অঙ্গীকার করেছিল। আর সেই জন্যই 70-এর ভোটে ঢাইলে মানুষ সব ভোট দিয়েছিল নৌকায়। সেই ধারাবাহিকতা 71-এর মুক্তিযুদ্ধ আন্দোলন, দেশের পরে আমরা দেখলাম শেখ মুজিবুর রহমান তার কথা রাখতে পারেননি। মুক্তিযুদ্ধের সময় থেকেই তার অনুপস্থিতি, এবং আমরা যারা মুক্তিযোদ্ধা কষ্ট করে দেশ স্বাধীন করেছি, যুদ্ধ করেছি, কীভাবে খেয়ে না খেয়ে উনি জানতেন না। তাই দেখা গেল দেশ স্বাধীন হওয়ার পর দ্রব্যমূল্য অস্বাভাবিক মূল্য, 73-74 সালে যে দুর্ভিক্ষ হলো, সেই দুর্ভিক্ষে 2 লক্ষ মানুষ না খেয়ে মারা যায়। সেই সময়ে আমাদের যে রিলিফ আসতো, সেই রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিল গাজী গোলাম মোস্তফা। সেই গাজী গোলাম মোস্তফা যখন এই রিলিফ চুরি করে ভারতে পাঠাচ্ছে, তখন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা
বঙ্গোপসাগর থেকে তার জাহাজ এই চূড়ায় রিলিফ সহ আটক করে। তাই শেখ মুজিবুর রহমান নিজেই বলেছে, সব দেশ পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। কথাটা কি সত্য না মিথ্যা? শেখ সাহেবের নিজের ভাষায়, সব দেশ পাই সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। চোরের বেটি চোর, এটাই তো স্বাভাবিক। নাকি চোরের বেটি আলেম হয়, মাওলানা হয়? চোরের বেটি কি আলেম হয় না মাওলানা হয়? তো হযরত হাসিনা তিনিও এই বাপের সেই পথ অনুসরণ করেছেন। সব জায়গায় বাপের মূর্তি দিয়ে বাপকে মহামানব বানানোর চেষ্টা করেছে। এবং বাপ যখন প্রধানমন্ত্রী ছিল বা সরকার প্রধান ছিল, তার ভাই শেখ কামালের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ডাকাতির অভিযোগ ছিল। কথাটা সত্য না মিথ্যা? প্রবীণ লোকরা জানে, বাচ্চা তোমরা জানো না, এটা সত্য ঘটনা। আবার ঠিক তেমনি এই সরকার ক্ষমতা আসার পর হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীনই তার ছেলে জয় বাবার নামে অভিযোগ হলো তিনি আইসিটি এক্সপার্ট। বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভের টাকা, সেখানে হাজার হাজার কোটি টাকা এখান থেকে তারা কীভাবে যেন পাচার করলো, সেই পাচার করে সেই ফিলিপিনের ক্যাসিনো ক্লাবে স্থানান্তর করলো। এটা জানেন আপনারা? হাসিনা সেটা তদন্ত করতে দেয়নি। এই চুরির সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে, গভর্নর ছিল আতিউর রহমান, সেই গভর্নর আতিউর রহমান থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ওই একদম ধরা পড়েছে কিন্তু কি বাবু যেন এসকে সুরি নাকি যেন একটা, তো সেই ওই বাবু সহ অনেকেই ধরা পড়েছে। এবং তার মূল নায়ক ছিল জয় বাবা। তো জয় বাবার যে আমেরিকাতে কত সম্পত্তি, বিভিন্ন পত্রপত্রিকায় সে তথ্যগুলো আসছে। তো গোষ্ঠী শুদ্ধ চোর হাসিনা, হাসিনার বাবা জয়, হাসিনার মা পুতুল, তারপরে হাসিনার বোন রেহানা, তার মেয়ে টিউলিপসের দিকে, আর এক মেয়েদের কি নাম ভুলে গেলাম আমি, তারপরে তার ছেলে ববি, তাদের প্রত্যেকের নামেই হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ তাদের নামে। গোষ্ঠী শুদ্ধ চোর, চোরের গোষ্ঠী চোর। এরা বেগম খালেদা জিয়াকে বলে এতিমের টাকা মারছে বলে, যে টাকা কয়েকবার 2 কোটি না 3 কোটি টাকা, যেটা এখন সেটা এখন 10 কোটি টাকার হয়ে গেছে, ব্যাংকে আছে, যেটা চুরি করা না, নিয়ম বহির্ভূতভাবে স্থানান্তর এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে আছে, এখনও সেটা রয়ে গেছে। বাড়তে বাড়তে 2 কোটি টাকা হয়ে গেছে 10 কোটি টাকা। অথচ সেইটার দ্বারা মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলে পড়েছিল। হাসিনা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার নামটা সহ্য করতে পারত না। তাই তো জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যে বাড়ি, সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে যে জিয়াউর রহমান যে বাড়িতে থাকতেন, খালেদা জিয়া যে বাড়িতে থাকতেন, হাসিনা হিংসার বশবর্তী হয়ে সেই বাড়ির থেকে খালেদা জিয়া থেকে বের করে দেয়। খালেদা জিয়া এক কাপড়ে ওখান থেকে বের হয়ে আসছিলেন। খালেদা জিয়া আল্লাহর কাছে বিচার চেয়েছিলেন, আল্লাহ আমি আর কারুর কাছে চাই, তোমার কাছে বিচার চাই, তুমি এক বিচার করো। আল্লাহ অনেক অসুখ খালেদা জিয়ার, আল্লাহ তাকে জীবিত রেখেছেন, যে আল্লাহ তাআলা তাকে জীবিত রেখেছেন। হাসিনার কি পরিণতি হয় সেই জন্য আল্লাহ তাআলা তাকে জীবিত রেখেছেন। 5ই আগস্টে বেগম খালেদা জিয়া দেখলেন হাসিনার কি পরিণতি। ভাত রান্না করছে, মোরগ পোলাও রান্না করছে, 2 বোনের কপালে জুটল না, তাদের নসিবে নাই, আল্লাহ তাকে খাবার সুযোগ দিল না। না খেয়ে এক কাপড়ে দৌড়াই হেলিকপ্টার উঠে পালায় চলে যেতে হলো। এই করুণ পরিণতি বেগম খালেদা জিয়া দেখার জন্য আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখেছিলেন। যে যা করে তার কীর্তি তাকে ভোগ করতে হয়। হাসিনার যে শোচনীয় পরিণতি, বংশ বুনিয়াদ, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার আছে। আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, এই যে আপনাদের এখানে যে সমস্ত নেতা, পাতি নেতা মানুষের উপর কি অত্যাচার নির্যাতন করতো, আজকে তাদের খবর আছে? তাদের খবর আছে বলেন? পালাই চলে গেছে কোথাও গোপনে, হয় শাহিনের কাছে, না রব্বানের কাছে, না রশিদের কাছে, ওই নায়েবের কাছে, এরকম কারোর কাছে। আমার কাছে অবশ্য কেউ করেনি ফোন, তাদের কাছে করতে পারে। আর তারা তাদের আশ্বাস দিয়েছে কিনা যাত্রা দেখবো, থাকো তোমরা, যা হয়ে হোক। তো এইরকম তা আমি বলছি না এটা, তা আমরা এইটাই বলতে চাই। এইভাবে যে পালায় যেতে হয়েছে বা এটা হবেই,
যে যা কাজ করবে তার ফল তাদের পেতে হয়। তা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কোনো অত সামর্থ্য সুযোগ নাই, তবুও এমন কিছু করব না আমার দলের ভাবমূর্তি নষ্ট হয়। তাই আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাবধান করেছে যে আমার দলের বিরুদ্ধে যেন কোনো অপবাদ না আসে, অপপ্রচার না আসে। কিছু কিছু রাজনৈতিক দল কৌশলে আমাদের দলের নেতাকর্মীদের নামে অপপ্রচার করে, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা তাদের মিডিয়া সেলের মাধ্যমে তারা একটা তৎপরতা চালায় যাচ্ছে। আমি সবাইকে সাবধান করব, কারোর কারণে যেন দলের নাম ভাঙিয়ে দলের ভাবমূর্তি নষ্ট না হয়। আর দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার মানে হল আমার ভাবমূর্তি নষ্ট হওয়া, আমার নেতা তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট হওয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাবমূর্তি নষ্ট হওয়া, সর্বোপরি জিয়াউর রহমানের নামটা প্রশ্নবিদ্ধ, যেহেতু সে দলের আমাদের প্রতিষ্ঠাতা। তবে এই বক্তব্য আর দীর্ঘায়িত করব না। হাসিনার কুকীর্তির কাহিনী বলতে গেলে অনেক। একটি কথাই, হাসিনা এমন কর্ম করেছে আল্লাহ তাআলার আরশ কেঁপে গিয়ে তার উপর শাস্তি অনিবার্য হয়ে গেছে। তাই তাকে দেশ, জাতি, সব আত্মীয় স্বজন সব ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। যে চোরাই অর্থ সেটাও ভোগ দখল করার সুযোগ তার এখন নাই। এমন জায়গা আছে সে পরিচয় দিতে পারছে না, তার নিজের পরিচয় দেওয়ার ক্ষমতা নাই। তার পাসপোর্টটা পর্যন্ত সরকার বাতিল করেছে, ওখানে অবৈধভাবে আছে। না আছে পাসপোর্ট, না আছে ভারত স্বীকার করছে না যে তুমি কি তাকে বরণ করেছো, তারা বলছে যে না আমরা বরণ করিনি, তাহলে অবৈধ। রাস্তার মানুষ, পরিচয়হীনের কারা? ওই যে এতিমরা, যাদের বাপ মার পরিচয় নাই, তারা হলো এতিম, তাদের পরিচয় নাই। তা হাসিনা কিন্তু এখন সে পরিচয়হীন। আর তা নিজেও কিন্তু এই কথা বলে গেছিল, শেখ মুজিবের মেয়ে কোনোদিন পালায় না। তো শেখ মুজিবের মেয়ে যদি না পালায়, যে পালায় গিয়ে মোদির শেল্টারে আছে, সে কার মেয়ে? তার বাপের নাম কি? তো নিজেই তো বলছে যে শেখ মুজিবের মেয়ে পালায় না। তাহলে যে পালাইছে তাহলে মুজিবের মেয়ে না? তো যে পালায় আছে ওখানে আছে, তাহলে মোদিকে জিজ্ঞেস করতে হবে যে এটা কার মেয়ে, ওকে জিজ্ঞেস করো তো কার মেয়ে। এই যে আজকে সে এতিম হিসাবে, পরিচয়হীন হিসাবে সেখানে আছে। তা আমাদের জন্য আবার ওই পরিণতি ভোগ করতে না হয়, তো এই জন্য আজকে যারা ক্ষমতায় আছে তারা ইলেকশন নিয়ে তামাশা করছে। তারা একবার বলছে যে 25 সালের ডিসেম্বরে ইলেকশন হবে, আবার বলতে 25 ডিসেম্বর থেকে 26 জুন, আর তার টাইমডিলটা বলতে 5 বছর, আর কেউ কেউ বলছে 10 বছর, কেউ বলছে আজীবন। এগুলো যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে। এটা তো কথা ছিল না। তোমরা তো মানুষ আন্দোলন কিসের করেছো? দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি, ভোটের মাধ্যমে জনগণের পছন্দের সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, তারা সব সমাধান করবে। এবং সারা বিশ্বে যেভাবে হয়, নির্বাচিত জনপ্রতিনিধি দেশ শাসন করে, সরকার গঠন করে, মানুষের সেবা করে। তো যাই হোক, যে চক্রান্তই হোক, হাসিনা এবং মোদি ভারত থেকে আমাদের দেশের ভিতর চক্রান্ত করছে, সেটা আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ মোকাবেলা করব। আর দেশের ভিতর থেকে কোনো শক্তি যদি আমাদের নির্বাচন বানচাল করে দিয়ে কোনো রকম তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে চাই, সেটাও ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ মোকাবেলা করব। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। আর আমবাড়ি ইউনিয়নের সর্বোচ্চ নেতাকর্মী আপনারা এখানে এই ঈদ পুনর্মিলনী বা মত বিনিময় সভা বা ঈদ অনুষ্ঠানের যে আয়োজন করেছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাই। মাহমুদ রফিক, RK News 24।